ইজি ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ টেক্সটের এক্সারসাইজ গুলো সলভ করব। এক্সারসাইজ 1 এ কি বলছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলছে দ্য ইয়াং রোম্যান ক্যারিড এ লিটিল। যুবতী মহিলাটি একটা ছোট্ট কি নিয়ে উঠেছিল বাসে? পেকিনিস কুকুর নিয়ে উঠেছিল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর, পেকিনিস ডগ। 2 নম্বরে বলছে দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম। যুবতী মহিলাটি কি রোগে ভুগছিল? সে কাফ এ ভুগছিল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি, কাফ, অর্থাৎ কাশিতে ভুগছিল। 3 নম্বরে কি বলছে? দ্য বেল ওয়াজ পুলড বাই দা। কে বেল ধরে টেনেছিল? আমরা জানি কন্ডাক্টর বেল ধরে টেনেছিল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ, কন্ডাক্টর। 4 নম্বরে কি বলছে? দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওমেন এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ। একজন মহিলা কয়েকজন পুলিশ মানুষের প্রতি তার রাগ প্রকাশ করেছিল। তো সেই পুলিশ মানুষ কয়জন ছিল? আমরা জানি 3 জন ছিল। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ, 3। এবার 5 নম্বরে কি বলছে? দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য। বাসের যে সমস্যাটা হয়েছিল, কিসের সমস্যা হয়েছিল? আমরা জানি তার ইঞ্জিনের সমস্যা হয়েছিল। সঠিক উত্তর হলো বি, ইঞ্জিন। হলো। এবারে আমরা দেখবো এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 তে কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস উইথিন 15 ওয়ার্ডস। 15টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলছে? হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওমেন। যুবতী মহিলার সঙ্গে কয়জন মানুষ বাসে প্রবেশ করেছিল? তাহলে তারা বাসে প্রবেশ করেছিল মোট 3 জন, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। তাহলে যুবতী মহিলার সঙ্গে কয়জন প্রবেশ করেছিল? 2 জন, 1 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাহলে এ ম্যান তাহলে উত্তরটা কি হয়ে গেল? এ ম্যান অ্যান্ড এ ওমেন গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওমেন। যুবতী মহিলার সঙ্গে 1 জন পুরুষ এবং 1 জন মহিলা বাসে প্রবেশ করলেন। 2 নম্বর প্রশ্নে কি বলছে? হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওমেন। কন্ডাক্টর যুবতী মহিলাকে কি আদেশ করেছিল? তারা কি আদেশ করেছিল? ওই কুকুরটিকে বাসের বাইরে রাখতে। দ্য কন্ডাক্টর বাস। এই প্রশ্নের উত্তর হয়ে গেল দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়াঙ্গার ওমেন টু টেক দ্য ডগ আউট অফ দ্য বাস। কন্ডাক্টর যুবতী মহিলাটিকে আদেশ করেছিলেন কুকুরটিকে বাসের বাইরে রাখতে। 3 নম্বর প্রশ্নে কি বলছে? হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রাম্পহ্যান্ড। কন্ডাক্টর কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল? কেন বিজয়ীর মতো দাঁড়িয়েছিল? তার কারণ তার পাশে আইন ছিল। দ্য কন্ডাক্টর সাইড। The conductor stood triumphant because he had the law on his side. এবারে 4 নম্বর প্রশ্নে কি বলছে? What is the rule which cannot be broken without danger to life and limb? কোন আইনগুলি জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের হানি ছাড়া ভাঙা সম্ভব নয়? কোন আইনগুলি? রাস্তার আইনগুলি জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের হানি ছাড়া ভাঙা সম্ভব নয়। The rule and limb. The rule of the road cannot be broken without danger to life and limb. এবারে আমরা দেখব এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস উইথিন 25 ওয়ার্ডস। 25টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে 1 নম্বরে বলছে when did the author feel that trouble was coming up? লেখক কখন বুঝতে পারলো যে ঝামেলার সৃষ্টি হচ্ছে? তাহলে কখন বুঝতে পারলো? যখন সে দেখলো কন্ডাক্টর ভাড়া নিচ্ছে এবং তার চোখ পড়লো ওই ছোট্ট পেকিনিস কুকুরটার উপর, তখন সে বুঝতে পারলো যে ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাহলে উত্তরটা কি হয়ে গেল? দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স অ্যান্ড হিজ আই ফেল অন দ্য beady-eyed dog.
কন্ডাক্টরটা ভাড়া নিচ্ছিল এবং তার চোখ পড়লো সেই ছোট্ট চোখ পিটপিট করা কুকুরটার ওপর। দেন দ্য অথার ফেল্ট দ্যাট ট্রাবল ওয়াজ কামিং আপ। তখন লেখক বুঝতে পারলো যে ঝামেলার সৃষ্টি হচ্ছে। এখানে দেন এর পরিবর্তে কমা দেওয়া আছে, কমা দিয়েই ইংরেজিতে দেন বোঝানো হয়। 2 নম্বরে কি বলছে, মেনশন টু ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স। যাত্রীদের দুটো দাবি উল্লেখ করো। তাহলে দুটো দাবি কি কি? একটা হচ্ছে তাদের ভাড়াটা ফেরত দেওয়া এবং তাদেরকে সেখানে সারা রাত বসিয়ে রাখতে না পারা। তাহলে দ্য টু ডিমান্ডস তাহলে যাত্রীদের দুটো দাবি হলো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। চলো আমরা তাকে তার কাছ থেকে ভাড়াটা ফেরত নিয়ে নিই। 2 নম্বরে বলছে, ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট। তুমি আমাদেরকে এখানে সারা রাত ফেলে রাখতে পারো না। এটাকে ইনভার্টেড করার মধ্যে রাখতে হলো এই কারণেই, কারণ এটা সরাসরি ডাইরেক্ট স্পিচে আছে। 3 নম্বর প্রশ্নে বলছে, হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড। কিভাবে পথ নির্দেশের আইনগুলিকে মেনে চলতে হবে। তাহলে কিভাবে মেনে চলতে হবে? কমন সেন্সের মাধ্যমে, স্পিরিটের মাধ্যমে এবং অক্ষরে অক্ষরে নয়। দ্য রুলস লেটার। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল, দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভড উইথ কমন সেন্স। পথ নির্দেশের আইনগুলোকে সাধারণ জ্ঞানের মাধ্যমে পালন করতে হবে, অ্যান্ড উইথ গুড স্পিরিট এবং ভালো মনোভাবের সঙ্গে পালন করতে হবে, নট ইন দ্য লেটার। অক্ষরে অক্ষরে পালন করা যাবে না। এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 কি বলছে, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। নিচের সেন্টেন্সগুলো থেকে সেই ভার্বের নিচে দাগ দাও যেগুলো বোঝাচ্ছে যে কর্তা বা সাবজেক্ট কোনো কাজ করছে। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। এবং নিচের সেন্টেন্সগুলির সেই সব ভার্বগুলিতে গোল করে দাও যেগুলোতে বোঝাচ্ছে যে কর্তা দ্বারা কোনো কাজ করা হয়েছে। তাহলে এ নম্বর সেন্টেন্সে কি বলছে, শি হ্যাজ সাং এ সং। সে একটা গান করলো। তাহলে এখানে শি হ্যাজ সাং এ সং, এখানে দেখা যাচ্ছে যে ভার্বটা যে আছে সেই ভার্বটা অ্যাক্টিভ ফর্মে আছে, অর্থাৎ শি যে সাবজেক্ট আছে সে সরাসরি গান করছে বা গান করার কাজটা সম্পন্ন করলো। তাই এটা হয়ে গেল আমার অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক একই রকম ভাবে হি উইল ড্র এ পিকচার। সে একটা ছবি আঁকবে। এবং বি নম্বর সেন্টেন্সে কি বলছে, এ সং হ্যাজ বিন সাং বাই হার। একটি গান তার দ্বারা গাওয়া হয়, অর্থাৎ এখানে কর্তা বা হার এটা পরোক্ষভাবে আছে, তাই এখানে হ্যাজ বিন সাং এটাতে গোল করে দিতে হবে, অর্থাৎ এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ঠিক একই রকম ভাবে ডি নম্বর সেন্টেন্সটাও একই। এবার আমরা দেখবো এক্সারসাইজ 5 কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করো। তাহলে এ নম্বরে কি বলছে, নীলা হ্যাজ বট এ বুক। নীলা একটা বই কিনেছে। তাহলে এখানে আমার সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো ভয়েসের নিয়ম কি, অবজেক্ট আর সাবজেক্ট হয়, এ বুক। এবার হ্যাজ থাকলে হ্যাজ বিন বসে, ভার্বের থার্ড ফর্ম বট দেওয়াই আছে। এবার নিয়ম অনুযায়ী একটা বাই এবং সাবজেক্টটা অবজেক্ট নীলা। বি নম্বরে কি বলছে, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তারা ক্রিকেট ম্যাচটা দেখবে। তাহলে এখানে দে সাবজেক্ট, উইল হ্যাভ সিন হলো ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটা নিয়ে আসো, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ, তার সঙ্গে বিন, এবার ভার্বের থার্ড ফর্ম সিন দেওয়াই আছে, বাই দেম। এই দেমটা কোথা থেকে আসলো, এই দে থেকে অবজেক্টিভ কেস হয়ে গেল দেম। পরে বলছে ভোলা হ্যাড সিন এ টাইগার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এ টাইগার সামনে চলে আসলো, এ টাইগার, হ্যাড থাকলে হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে সিন, নিয়ম অনুযায়ী বাই
তারপরে ভোলা থেকে ভোলা। যেহেতু এটা নাউন, এই নাউনটার কোনো পরিবর্তন হলো না, তাই ভোলা যেমনই আছে তেমনই থাকলো। তারপরে বলছে দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। তাহলে দ্য পেশেন্ট চলে আসলো সামনে, দ্য পেশেন্ট উইল, তার সঙ্গে বি, এবার অ্যাটেন্ডেড থার্ড ফর্ম, অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। হলো। এবারে আমরা দেখবো এক্সারসাইজ 6। এক্সারসাইজ 6 এ কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করো। তাহলে সবার প্রথমে বলা আছে ডু দা সাম, অঙ্কটি করো। তাহলে এখানে সেন্টেন্সটা প্রথমেই দেখো ডু ভার্ব দিয়ে শুরু আছে, তাই তো? অর্থাৎ এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? আদেশ উপদেশ বোঝাচ্ছে। তার মানে এই আদেশ উপদেশ থাকলে সেই ভয়েসটাকে লেট দিয়ে সলভ করতে হবে। তাহলে লেট সবার প্রথমে বসলো, তারপরে অবজেক্ট দা সাম। এবার লেট বসলে অবজেক্টের পরে একটা বি হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডু থেকে ডান। হলো। ঠিক একই রকম সি নম্বর সেন্টেন্সটা, ওপেন দা ডোর। তাহলে এখানে ওপেন হলো ভার্ব, এই ভার্ব দিয়ে সেন্টেন্সটা আছে, তার মানে এটাও আমার লেট দিয়ে হবে। লেট, তারপরে অবজেক্ট দা ডোর, এবার এটা বি, এবার ভার্বের থার্ড ফর্ম ওপেন থেকে ওপেনড। এবার 2 নম্বর অর্থাৎ বি নম্বরে কি বলছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। এখানে দেখো ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে আমাকে এটা দেখেই বুঝতে হবে যে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এখানে হার অবজেক্টিভ কেসে আছে, এই হার থেকে কি হয়ে যাবে? শি। এবার দেখো অক্সিলিয়ারি ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে মূল ভার্বের পাস্ট টেন্স করে দিতে হবে এবং অক্সিলিয়ারি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে রিটেন এর পাস্ট টেন্স কি? রোট। এবার সাবজেক্টটা অবজেক্ট দা পোয়েম। হলো। ঠিক একই রকম ভাবে ডি নম্বরে কি বলছে, দ্য ম্যান ইজ নোন টু মি। এখানেও অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, ভার্বের থার্ড ফর্ম নোন করা আছে। তাহলে এটাও প্যাসিভে আছে। তাহলে মি অবজেক্টিভ কেস, মি থেকে কি হয়ে যাবে? আই, আই বসলো। এবার দেখো ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ যে ভার্বের থার্ড ফর্মটা আছে এটাকে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ফর্মে আনতে হবে। নো, তারপর সাবজেক্টটা অবজেক্ট দা ম্যান। হলো, বোঝা গেল? এবার এক্সারসাইজ 7। এক্সারসাইজ 7 এও ঠিক একই রকম ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এ নম্বরে কি বলছে, দে এগ্রিড টু মাই প্ল্যান। তারা আমার পরিকল্পনায় রাজি হয়েছে। তাহলে এখানে দে সাবজেক্ট, এগ্রিড হলো ভার্ব, মাই প্ল্যান হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট আমার চলে আসলো মাই প্ল্যান। এবার এই যে মূল ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে মাই প্ল্যানের জন্য পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? ওয়াজ, যেহেতু এক বচন। এবার এই ভার্বের থার্ড ফর্ম এগ্রিড যা আছে তাই, এটাই থার্ড ফর্ম এগ্রিড টু। এবার দে থেকে দেম। এখানে কিন্তু নতুন করে আর বাই আসলো না, তার কারণ এখানে টু প্রিপোজিশন দেওয়াই আছে। বি নম্বর, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। তাহলে এখানেও ঠিক একই রকম মাই ব্রাদার সাবজেক্ট, লস্ট ভার্ব, মাই ফেভারিট পেন অবজেক্ট। মাই ফেভারিট পেন তাহলে সামনে চলে আসলো মাই ফেভারিট পেন। এবার মূল ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। ঠিক একই রকম ভাবে মাই ফেভারিট পেনের জন্য অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসলো, ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম লস্ট, তারপরে নিয়ম অনুযায়ী বাই, তারপরে মাই ব্রাদার। হলো। এবার সি নম্বরে বলছে দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার। দ্য ম্যান সাবজেক্ট, ইজ রাইটিং হলো ভার্ব, এ লেটার হলো অবজেক্ট। তাহলে এ লেটার সামনে চলে আসলো, এ লেটার। এবার দেখো এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব আছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স। তাহলে এখানে এ লেটার এক বচন, ইজ অক্সিলিয়ারি ভার্ব বসে পড়লো। এবার এখানে যে আইএনজি আছে এই আইএনজির জন্য কি বসবে? বিং।
এবার ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রাইট থেকে রিটেন বাই দ্য ম্যান। ঠিক একই রকম ভাবে পরের সেন্টেন্সটাও, তিতলি ইজ লুকিং হলো ভার্ব, হার ওয়াজ হলো অবজেক্ট। তাহলে হার ওয়াজ সামনে চলে আসলো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু, তাই এখানে অক্সিলিয়ারি ভার্ব বসলো, ইজ এবং আইএনজির জন্য বসলো বিং। এবার ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ লুকড, তার সঙ্গে ফর প্রিপোজিশন বাই তিতলি। হলো, বোঝা যাচ্ছে তো? এবার আমরা দেখবো এক্সারসাইজ 8। এক্সারসাইজ 8 কি বলছে? টিক দা কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দা ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে বিকল্পগুলোর থেকে সঠিক উত্তরটি নিয়ে বাক্যগুলো পূরণ করো। তো এই নম্বরে বলছে ইট, ব্র্যাকেটে বলছে রেইন, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং, সিন্স মর্নিং। তাহলে আমাকে এখান থেকে বুঝতে হবে যে সিন্স মর্নিং তার মানে সকাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ একটা সময়, তার মানে এই সেন্টেন্সটা আমার নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপর সিন্স মর্নিং। এবার বি নম্বরে কি বলছে? লাস্ট সানডে, গত সানডেতে আমি বলা আছে ওয়েন্ট, হ্যাড বিন গোয়িং, গো টু দ্য জু। যেহেতু গত দিনের কথা বলা আছে, তারপরে নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ওয়েন্ট হলো সঠিক উত্তর। সি নম্বরে কি বলছে? আই, ব্র্যাকেটে বলা আছে উইল বি, তারপরে ওয়াজ, তারপরে এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, পরের বছর আমি ক্লাস 10-এ উঠব। তাহলে এখানে যেহেতু নেক্সট ইয়ার বা পরের বছরের কথা বলছে, আমরা বুঝতেই পারছি যে এটা ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি হয়ে যাবে? উইল বি সঠিক উত্তর। ডি নম্বরে কি বলছে? রিনা, ব্র্যাকেটে বলছে হ্যাভ রিচড, হ্যাড রিচড অথবা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। রিনা এই মাত্র বাড়ি এসে পৌঁছালো, অর্থাৎ যখন কোনো কাজ একটু আগে বা এই মাত্র এরকম বোঝাবে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ অবলিক হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে হয়ে গেল হ্যাজ রিচড।